আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারি ও লাখ রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। এই কোর্সের আন্ডারে আমরা রসায়ন বইয়ের প্রতিটা এমসিকিউ আমরা সলভ করব। হাজারি লাখ স্যারের যে অনুশীলনী এমসিকিউ গুলো রয়েছে সাধারণত, তো আমরা তারই ধারাবাহিকতায় রসায়নের প্রথম পত্রের যে তৃতীয় চ্যাপ্টারটা রয়েছে মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা আমরা হাজারি লাখ স্যারের বইয়ের অনুশীলনীতে মোট 213টি প্রশ্ন পেয়েছি এমসিকিউ। তো আমরা এই সবগুলো এমসিকিউ সলভ করব। তো আজকে হচ্ছে এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। ইতিমধ্যে দুইটা ক্লাস নিয়ে নিয়েছি, তোমরা যারা দুটি ক্লাস করোনি তারা করতে পারো। আর নিয়মিত ক্লাসের আপডেট পেতে আমাদের যে কোর্সটি রয়েছে হাজারি লাখ রসায়ন এমসিকিউ সলভ কোর্স, এই কোর্সে যুক্ত হয়ে যাও। সেখানে নিয়মিত আপডেট পাবা এবং এক্সাম দেওয়ার কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে। ওকে, তো তাহলে শুরু করা যাক। আজকে আমরা 51 নম্বর থেকে 75 নম্বর পর্যন্ত সলভ করব। আচ্ছা দেখো, যে প্রথম যে প্রশ্নটা রয়েছে, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক হয়? দেখো, আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোর ক্ষেত্রে আমার একটা রুলস আছে, সেটা হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি। তো জিনিসটা কিরকম হয়, মনে করো যে একটা মরিচ থাকে, সেই মরিচটা যেটা যত ছোট হবে, ঠিক আছে, মরিচ যদি ছোট হয় তাহলে ওই মরিচের ঝাল কিন্তু বেশি হয়। আচ্ছা, যে মরিচটা যত ছোট হয় সেই মরিচটা ঝাল কিন্তু তত বেশি হয়। এটা হচ্ছে আমার থিওরিটা। এখন দেখো, এই ছোট মরিচের যে ঝাল বেশি হয়, এই থিওরিতে মানে হচ্ছে পরমাণুগুলো, যে মোলগুলো, কোনগুলো ছোট, যেগুলো আকার ছোট সেগুলো কিন্তু আয়নীকরণ বিভবের মান বেশি হবে। ওকে, আচ্ছা আমরা একটু দেখি যে এই কোণগুলোর ভিতরে কোনটা সঠিক হতে পারে। আচ্ছা, সবগুলি এলোমেলো দেওয়া আছে, আমরা দেখতেছি সবই একই পর্যায়ের মূলক। তো দেখো, একই পর্যায়ের মূলক হলো, এখানে একটা বিষয় আছে, আমরা জানি যে একই পর্যায়ের যত বাম থেকে ডানে যাওয়া যায় তত কি হয়, তত আকার হ্রাস পেতে থাকে, কারণ পর্যায় সংখ্যা বাড়তেছে না, একই পর্যায়ে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, যার কারণে পরমাণুর আকারটা কিন্তু হ্রাস পায়, কারণ ইলেকট্রন এবং প্রোটনের যে আকর্ষণটা বেড়ে যায়। আচ্ছা দেখো, এই 4 নম্বর অপশনটা তোমার কাছে মনে হবে যে এখানে যে বেরিলিয়ামের চাইতে বোরনের আকার ছোট, আবার নাইট্রোজেনের চাইতে অক্সিজেনের আকার ছোট, কিন্তু এখানে যদি এইটা সঠিক হয় তাহলে কিভাবে হবে? এই জায়গায় সঠিক উত্তরটা হবে এটা, কিন্তু এটা কিভাবে হবে একটু দেখো। আচ্ছা, আমরা যদি সিকোয়েন্স আকার লিখি তখন কি ছিল, এটা বেরিলিয়াম, বোরন, মাঝখানে আরো কিছু ছিল, ডট ডট দিয়ে রাখি, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম ভাবে ছিল, তাই তো? আচ্ছা, এখন আমাদের কাছে মনে হবে যেহেতু একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছে, তাই না, বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে আকার হ্রাস পেতে আছে, তার মানে এখানে এই বেরিলিয়ামের চাইতে বোরনের আকার ছোট, তার মানে ওর আয়নীকরণ বিভব বেশি। এটাই তো হওয়ার কথা, স্বাভাবিক, কিন্তু বাস্তবত এটা হয় না। আমরা যদি ওদের ইলেকট্রন বিন্যাস দেখি তখন কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাবো আসলে বিষয়টা কি। দেখো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা পাবো 1s2 2s2। আচ্ছা, বেরিলিয়াম। এখন দেখো, যে বোরনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি তখন আসবে 1s2 2s2 2p1। আচ্ছা, আমি এবার নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি এখানে করি তখন কত আসবে, 1s2 2s2 2p3। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি হয় তখন দেখবো 1s2 2s2 2p, এখানে আছে 4। আচ্ছা, এখন ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের এটা আসলে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কি হবে না হবে, রাইট? ওকে, এখন দেখো, ওকে, আচ্ছা দেখো, এই যে বেরিলিয়ামটা, এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দেখো, এর অরবিটাল গুলো সবগুলো কিন্তু পূর্ণ আছে, 2 2 করে পূর্ণ আছে। এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, এখানে 3p 3p, এই 2p 2pটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো প্রতিটা
অরবিটালে একটা করে কিন্তু আছে, তার মানে এই 2p-টা এটা কিন্তু অর্ধপূর্ণভাবে রয়েছে, তাই না? আর এখানে এটা কিন্তু 2p-টা অর্ধপূর্ণ নাই। তুমি যদি দেখো ইতি আকারে ইলেকট্রন নিবেশ করে এটা হয়েছে, আরেকটা ইলেকট্রন কিন্তু এখানে ঢোকে, তখন এটা কিন্তু অর্ধপূর্ণ নয়। আমরা কিন্তু জানি যে পরমাণুর অরবিটালে ইলেকট্রনগুলো যদি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থা থাকে তখন বেশি স্থিতিশীল থাকে এবং এরা সহজে ইলেকট্রন হারাতে চায় না আর কি। হ্যাঁ, তো এদের ক্ষেত্রে কি হয় যে এদের ক্ষেত্রে আয়নীকরণ বিভবের মান বেড়ে যায়। তো সেজন্য এই বোরনের চাইতে বেরিলিয়ামের কিন্তু ইলেকট্রন আসক্তি আয়নীকরণ বিভবের মান বেশি হবে। আর এই নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের আকার ছোট হওয়া সত্ত্বেও নাইট্রোজেনের আয়নীকরণ বিভবের মান বেশি হয়ে থাকে, তাই না? আচ্ছা, তাহলে সিকোয়েন্সটা হবে এরকম যে নাইট্রোজেনের আগে অক্সিজেন এবং বেরিলিয়ামের আগে বোরন। ওকে, তাহলে এই ক্রমটা এভাবে সঠিকটা হচ্ছে। আমরা সঠিক উত্তর দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো যে হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? আচ্ছা দেখো, একটু খেয়াল করো, এখানে ইলেকট্রন আসক্তির কথা বলা আছে। এই ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা এই দুটো কিন্তু আলাদা জিনিস। তো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদের জানি যে ফ্লোরিন সবার উপরে থাকে, কারণ ফ্লোরিনের কত 4 সর্বোচ্চ, কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই ক্লোরিন ফ্লোরিনের চাইতে কিন্তু বেশি হয়ে থাকে। ওকে, তাহলে ইলেকট্রন আসক্তি কার বেশি হবে? ফ্লোরিনের আগে এই যে ক্লোরিন ঢুকে যাবে, ঠিক আছে? এখানে ফ্লোরিন ছিল, এখান থেকে ফ্লোরিনটা এখানে চলে আসবে, তো ফ্লোরিনের আগে ক্লোরিন চলে আসবে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, বাস এগুলো ঠিকঠাক আছে। ওকে, আর যদি বলা হতো যে তড়িৎ ঋণাত্মকতার মান কোনটা বেশি, তখন কিন্তু আমরা ফ্লোরিনকে আগে রাখতাম, কারণ ফ্লোরিনের সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা 4, এটা আমরা সবাই জানি। পরের প্রশ্ন, কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? আচ্ছা, ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন কখন হয়? যখন যেগুলো ধাতু থাকে, মানে হচ্ছে বাম সাইডে যেগুলো অবস্থান করে তাদের কিন্তু ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। দেখো, এগুলো কিন্তু অধাতু, আমাদের এই ক্যালসিয়ামটা কিন্তু একটা ধাতু, তাই না? তো ওর ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন হবে। পরের প্রশ্ন, 4টি হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে নিম্নরূপ, এদের মধ্যে কোনটি অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি? আচ্ছা, যার ইলেকট্রন আসক্তির মান বেশি সেই অ্যানায়ন গঠন করার প্রবণতা বেশি হবে। তো কোনটা বেশি দেখা যাচ্ছে এখানে? 328, 349, তাহলে ক্লোরিন ইলেকট্রন আসক্তির মান এখানে বেশি দেওয়া আছে, সুতরাং এটা অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি হবে। 5 নম্বর, কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হয়? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের এখানে যে ক্লোরিনটা বেশি হবে, ঠিক আছে? আমরা জানি যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়, আবার ক্লোরিনের ক্ষেত্রে যে গ্রুপ 17 যে গ্রুপটা আছে এদের কিন্তু ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি থাকে। তো এদের ভিতরে কিন্তু ফ্লোরিনের আগে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, একটু আগে দেখে আসছে এটা। তো 56 নম্বর, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? একই প্রশ্ন আবার চলে আসছে, তো এটার অ্যানসারটা তোমরা তো জানোই, একটু আগে বিশ্লেষণ করলাম। পরের প্রশ্ন চলে যাই। পাউলি স্কেলের অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান, এই যে এখানে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানটা চলে আসছে। ওকে, তো মান কত? তো কার? অক্সিজেনের। এখন দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত হতে পারে বলো তো, কমেন্ট করে দাও তো। আচ্ছা, তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান এগুলো তোমরা চাইলে ফোন কল সিস হলে আমরা একটা ট্রিক্স আছে, ওটা সাহায্যে তোমরা শিখতে পারো বা মনে রাখতে পারো। আমি এভাবে মনে রাখি, এক একদিন এক এক রূপ ভাবে মনে রাখে, তোমরা যেভাবে মনে রাখতে পারো। এই যে ফুল কল সিস হলো, কল সিস হলো, সিস কোনটা দিয়েছিল, সিস হলো, এরকম একটা বিষয় ছিল। এগুলো কি হয় 0.5 করে কমতে থাকে। ওর কত ছিল 4, 0.5 করে কমতে থাকলে হবে 3.5। এখানে নাইট্রোজেনের কত হবে 3, ক্লোরিনের কত হবে 2.5, তারপর হচ্ছে সিস কার্বনের কত হবে তাহলে? আচ্ছা, ক্লোরিন মেবি 3, আচ্ছা ক্লোরিন মেবি 3, এই দুটো মনে চেঞ্জ না। আর এগুলো হচ্ছে সবগুলো 2.5 করে, এগুলো সবগুলো 2.5 করে, আর হাইড্রোজেন হচ্ছে 2.1 করে। যাই হোক, এভাবে মনে রাখতে পারো। তো তোমরা একটু দেখে নিও বিষয়টা কোনটা কি আছে।
তো এখানে দেখো অক্সিজেনের তরুণতার মান কিন্তু 3.5। হ্যাঁ, অক্সিজেনের তরুণতার মান 3.5। তোমরা এগুলো মাধ্যমে শিখতে পারো। আচ্ছা, তো এখানে আবার হাইড্রোজেন বন্ডের বিষয় থাকলে এই তিনটা আমরা ব্যবহার করি। যাদের তরুণতার মান অনেক বেশি থাকে ওরা কিন্তু হাইড্রোজেন বন্ড গঠন করে, এই যে এরা 4। এগুলো বিভিন্ন এমসিকিউতে আসে, তোমরা দেখবা। পরের প্রশ্ন এটা অ্যানসারটা দেখি। হ্যাঁ, 3.5। দেখো তড়িৎকতার ক্ষেত্রে সঠিক কোণ কোনটি, কোনটার তড়িৎকতা বেশি হবে? আচ্ছা, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন সালফার সোডিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন সালফার ক্লোরিন। এই দেখো সিলিকন সালফার ক্লোরিন, তো এটা হবে তড়িৎকতার মান বেশি, কারণ বাম থেকে ডানের দিকে যাচ্ছে। সিলিকন 40, দেখো কত এটা, সিলিকন 14, সালফার 16, ক্লোরিন 17। তাহলে কি হচ্ছে, বাম থেকে কি হচ্ছে, ডানে যাচ্ছে। বাম থেকে ডানে যাচ্ছে না, তো বাম থেকে ডানে গেলে কি হয়, তড়িৎকতার মান বৃদ্ধি পেয়ে যায়। এ এবং বি দুইটি মৌলের তড়িৎকতা যথাক্রমে 2.1 এবং 2.5 দেওয়া হলে এদের সমন্বয়ে গঠিত যৌগের প্রকৃতি কিরূপ হবে? আচ্ছা, তো একটা যৌগের বা যে ইয়াটা থাকে, যে একটা মৌলের দুইটা পরমাণু যখন যুক্ত হয়ে যখন একটা যৌগ গঠন করে, এদের ভিতরে যৌগটা কিরকম হবে তড়িৎকতা মানের উপর কিন্তু অনেক নির্ভর করে, পার্থক্যের উপর। আচ্ছা, তো এখানে পার্থক্য কত পাচ্ছি দেখি, 2.5 থেকে 2.1 বিয়োগ করলে থাকে 0.25, সরি 0.4। এবং এটা আমরা পার্থক্য একটু দেখে নিই। 2.5 থেকে যদি আমি 2.1 বিয়োগ করি তখন কত আসবে, 0.4। 0.4 থাকলে এটা হচ্ছে সমযোজী। এটা কি হয়, সমযোজী হয়, সমযোজী। ঠিক আছে, সমযোজী হয়ে থাকে, রাইট। আর যদি এর বেশি হয়ে যায় তখন কি হয়, আয়নিক হয়, পোলার সমযোজী হয়। আর এর আরো যদি বেশি হয় তখন হচ্ছে আয়নিক হয়। ওকে, মানটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। আচ্ছা, এটা দেখে নিই কোনটা সমযোজী যৌগ। আচ্ছা, একটু থামো, আজানটা শেষ হোক। আচ্ছা, এরপর থেকে আমরা শুরু করি। 60 নম্বর, নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রোক্সাইড যৌগ গঠন করে? তো সোডিয়াম ক্ষার, ম্যাগনেসিয়াম ক্ষার করবে, ফ্লোরিন তো অক্সাইড নয়, সালফার। তো সালফার এটা হচ্ছে আমাদের অম্লীয় অক্সাইড তৈরি করবে, অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে। হ্যাঁ, ফ্লোরিন অক্সাইড, সালফারটা হবে, সালফারের কারণে সালফার যে অক্সাইড এবং হাইড্রোক্সাইড হয় এগুলো কিন্তু অম্লীয় হয়, সালফার। আচ্ছা, পরের প্রশ্ন, কোন অক্সাইড অম্লধর্মীয়? তো কোন অক্সাইড অম্লধর্মীয় হয়? সিলিকন অক্সাইড, অধাতুগুলো অক্সাইড থাকে। আর অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, এটা কিন্তু হচ্ছে উভয়ধর্মী। হ্যাঁ, পানি অক্সাইডের নিরপেক্ষ, সোডিয়াম অক্সাইড এটা তো হবে ক্ষারীয়। তাহলে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড কোন ধর্মীয় অক্সাইড? একটু আগে পড়াইছি। আচ্ছা, কমেন্ট করো এটা আনসার কি হবে। নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মীয়, আর কি টাইপিং মিস্টেক, অম্লধর্মীয় হবে। আচ্ছা, এখানে দেখো এগুলো কি আছে, সবগুলো অক্সাইড আছে, তাই না? এদের ক্ষেত্রে দেখো এই যে ক্লোরিন হেপ্টা অক্সাইড যেটা আছে, এটা কিন্তু সবচেয়ে বেশি অম্লধর্মীয় হবে, কারণ এদের কিন্তু যে ক্লোরিনটা আছে এর সবার উপরে থাকে, এদের ঝাড়মান অনেক বেশি হয়। আচ্ছা, তোমাদেরকে আলাদা করে ঝাড়মানটা বের করে দেখাই, তাহলে বুঝতে পারবো। ধরো ক্লোরিনটা এখানে নিয়ে আসি, Cl2O7। আচ্ছা, এটা হচ্ছে 0। ক্লোরিনের ঝাড়মান বের করবো, ধরি এটা x গুণ হচ্ছে 2 যোগ অক্সিজেন আছে -2 গুণ হচ্ছে 7 সমান 0। আচ্ছা, দেখো এখন x এর মান এখান থেকে কত আসবে, 2x সমান হচ্ছে +14। ওকে, তাহলে x সমান হচ্ছে +7। আচ্ছা, দেখো x সমান +7, এই জায়গাটা দেখো ক্লোরিন ওর সর্বোচ্চ মান কিন্তু ইয়া করে দিছে। ক্লোরিনের জারণ মান কত আছে, +7। তো সর্বোচ্চ জারণ মান ক্লোরিন শো করতেছে, তার মানে ও সবচেয়ে বেশি অম্লধর্মীয় হবে। ও, এটা অ্যানসারটা দেখে নাও।
আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি সুপার অক্সাইড? এই যে সুপার অক্সাইড, পার অক্সাইড, এগুলো অক্সাইডের তো তিনটা রূপ থাকে, তোমরা জানো, সুপার অক্সাইড, পার অক্সাইড। যেগুলো দেখো যে সুপার অক্সাইড যেটা থাকে ওইটার অক্সিজেনের ঝাড় মান কত হয়? অক্সিজেনের ঝাড় মান হয় -12, এটা হয়। আর পার অক্সাইড যেটা, এটা তো সুপার। আর পারের ক্ষেত্রে অক্সিজেনের ঝাড় মান কত হয়? -1 হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমার বলি যে এটা যদি পারো তাহলে তোমাদের একটা যৌগ দেই, যেমন ক্রোমিয়াম পেন্টঅক্সাইড। এই যৌগটায় ক্রোমিয়ামের, এই যে ক্রোমিয়ামের জারণ মান কত? ক্রোমিয়ামের জারণ মান কত? এটা বের করে দাও, ক্রোমিয়ামের জারণ মান কত হবে এই যৌগটা। আচ্ছা আচ্ছা, আমরা এটা বের করো, আমি এটা করতেছি। আচ্ছা দেখো যে নিচে কোনটি সুপার অক্সাইড? তো সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা দেখবো যে হাফ থাকবে, জারণ মান থাকবে কত? জারণ মান থাকবে হাফ, এই যে এটা থাকবে। আচ্ছা দেখো এই যে পটাশিয়াম অক্সাইড যেটা রয়েছে, এটা 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 কিন্তু হচ্ছে আমাদের সুপার অক্সাইড। আমরা যদি এখানে জারণ মানটা বের করি, দেখো পটাশিয়ামের মান কত? +1। ওকে, +1। আর এটাকে নিউট্রাল করতে গেলে দেখো এখানে হাফ আছে, মানে 2 আছে। এই 2 কে এবারে পুরো এটা যদি +1 হয়, একটু বুঝে বিষয়টা দেখো, এই পটাশিয়ামের মান তো কত? +1, এটা তো আমরা সবাই জানি। এখন এটাকে নিউট্রাল করতে গেলে, কারণ আমরা জানি পুরো যৌগটা কত হয়? 0 হয়। এটাকে যদি নিউট্রাল করতে গেলে এই অক্সিজেনের মান কত হওয়া লাগবে? অক্সিজেনের মান -1 হওয়া লাগবে, তাই না? -1 হওয়া লাগবে। এখন -1 হতে গেলে দুইটা অক্সিজেন মিলে কিন্তু -1, একটা অক্সিজেন মিলে কয়টা হবে বলো তো? তাহলে দুইটা অক্সিজেনে যদি হয় -1, তাহলে একটা অক্সিজেন কত হবে? -1/2। এটা তো স্বাভাবিক। ওকে, তাহলে সুতরাং এটা হবে আমাদের পার অক্সাইড। আর এটা মান বের করতে পারছো? আচ্ছা, যারা যারা পারেন তাদের মানটা আমি বলে দিচ্ছি। এখানে মানটা হবে +6। একটা হিন্টস দিয়ে দেয়, এটা একটা বাটারফ্লাই স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারের মাধ্যমে করতে হয়। ওকে, দেখা দিচ্ছি সিআর। আচ্ছা, এই স্ট্রাকচারের মাধ্যমে মূলত এই জারণ মানটা বের করতে হয়। পরের প্রশ্নে আসি, কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মীয়? আচ্ছা, ওই কোশ্চেনটাই কিন্তু চলে আসছে নাকি না, একটু চেঞ্জ করে, হ্যাঁ ওই কোশ্চেনটাই চলে আসছে। এখানে ছিল ক্লোরিন, তো ছিল ক্লোরিন, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। এটা অ্যানসারটা এটা হবে না, এটা ছিল হচ্ছে ক্লোরিন 2O7, এটা ছিল কিন্তু যৌগটা, এটা একটু আগে আমরা করে আসছি। কোন অক্সাইডটি উভয়ধর্মীয়? দেখো উভয়ধর্মীয় অক্সাইড কোনটা হয়? অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড উভয়ধর্মীয় হয়, এটা আমরা সবাই জানি। অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ধাতু অক্সাইড, এটা ক্ষারধর্মীয়। কার্বন অক্সাইড অ্যাসিডধর্মীয়, সোডিয়াম অক্সাইড ক্ষারধর্মীয়। তাহলে এই অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যেটা, এটা হবে উভয়ধর্মীয়। উভয়ধর্মীয় অক্সাইড নিচের কোনটি? উভয়ধর্মীয় অক্সাইড অনেক আসতেছে, এই যে বেরিলিয়াম অক্সাইড, এটাও কিন্তু উভয়ধর্মীয় একটা অক্সাইড। বাকিগুলো দেখো যদি মিলাও, সোডিয়াম অক্সাইড ক্ষারধর্মীয়, কার্বন অক্সাইড অ্যাসিডধর্মীয়, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারধর্মীয়। তাহলে এটা হবে কি? এটা হবে উভয়ধর্মীয়। তো সালফার ডাইঅক্সাইড অণুর কেন্দ্রীয় পরমাণু সংকরের অবস্থা কোনটি? এই সালফার ডাইঅক্সাইড যেটা আছে, তোমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে বের করো, কিন্তু খুবই শর্টকাটে বের করা যায় যদি তোমরা গঠনটা জানো। আচ্ছা দেখো, আমি যেভাবে বের করি, মনে করো আমি সালফার ডাইঅক্সাইডের গঠনটা আঁকায় ফেলি। এখানে আছে সালফারটা, এখানে আছে অক্সিজেনটা, এখানে আছে আরেকটা অক্সিজেন। ওকে, এভাবে তো যুক্ত থাকে। এখন দেখো এদের কিন্তু সালফারের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে। তো এখানে দুইটা এখানে গেল, এখানে দুইটা অক্সিজেনের সাথে গেল, 4টা গেল, বাকি আছে আর দুইটা। তুমি দুইটা এখানে লন পেয়ার আকারে থাকবে। তো এই ক্ষেত্রে দেখবা আমরা সিঙ্গেল বন্ড কাউন্ট করবো অনলি। দুইটা থাকুক, মানে ডাবল বন্ড থাকুক বা ট্রিপল বন্ড থাকুক, সবগুলো মিলে আমরা একটা বন্ড কাউন্ট করব। তাহলে এখানে দুইটা সিঙ্গেল বন্ড মিলে হবে একটা সিঙ্গেল বন্ড হিসেবে আমরা কাউন্ট করব। এখান থেকে একটা সিঙ্গেল বন্ড কাউন্ট করব। ওকে, তাহলে এখানে একটা, দুইটা হইলো। আর দেখো এখানে একটা, কয়টা হলো? 3টা। এই যে লন পেয়ার ইলেকট্রন থাকে, এটাকে আমরা
একটা ধরে নিব। তাহলে এই ক্ষেত্রে কি করবো জানো, বন্ধন এখানে ডাবল থাকুক, ট্রিপল থাকুক, সিঙ্গেল থাকুক, আমরা একটাই কাউন্ট করব। এখানেও একটা কাউন্ট করব, আর লন পেয়ার থাকলে একটা কাউন্ট করব। ওকে, এখন দেখো তাহলে কয়টা হলো, 1 2 3, তার মানে এক্স এর মান হচ্ছে 3। তোমাকে ওই সূত্রের মাধ্যমে করার কোনো প্রয়োজন নেই, এভাবে করে ফেলতে পারো। এভাবে একদম অনেক বেশিরভাগই মিলে যায়, একদম 99%-এর মতো, দু একটা এক্সেপশনাল তো থাকবে। আচ্ছা দেখো, এটা তো x3 হলো, x3 হলে কি হয়, x3 হলে হচ্ছে sp2, এটা তো সবাই জানে। তো সঠিক উত্তর কোনটা হবে তাহলে, sp2, এখানে কোনটা আছে, sp2। তাহলে সালফার ডাইঅক্সাইড অণুতে কেন্দ্রীয় পরমাণু সংকরণ, সালফার সংকরণটা কোনটা হবে, sp2, ইজিলি বের হয়ে গেল। আচ্ছা, আচ্ছাটা দেখে আসি। হ্যাঁ, sp2। পরের প্রশ্ন দেখো যে অ্যামোনিয়া আয়নের কেন্দ্রীয় পরমাণু সংকরণ কত, এটাও ঠিক ওইভাবে বের করে ফেলবা। এখন দেখো নাইট্রোজেনের সাথে আমি যদি এটা বলি, আচ্ছা এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক ওটা ব্যাপার না, এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে নাইট্রোজেনের সাথে, 4টা, তার মানে বন্ধন কয়টা, এখানে 4টা বন্ধন আছে, তাই না? তো 4টা যদি বন্ধন থাকে তাহলে এক্স এর মান কত, 4। এক্স এর মান কত, 4। ওকে, ধরো এভাবে যদি করতাম, যখন হাইড্রোজেন আরেকটা না থাকতো, যদি অ্যামোনিয়াটা থাকতো, লাইক এরকম স্ট্রাকচারটা যদি আঁকায় দিই, এখানে একটা লোন পেয়ার থাকতো, ওইটাই তো যুক্ত হয়েছে পরে এসে। আচ্ছা দেখো, তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, আর এখানে একটা, 4টা, এভাবে আমরা এক্স এর মান 4 বের করে ফেলতে পারতাম। ওকে, আচ্ছা দেখো, এই যোগে এক্স এর মান কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। কোনো সূত্র লাগবে, অঙ্ক করা লাগবে, কিছু দরকার নেই, শুধু দেখবে এখানে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে, 4টা হাইড্রোজেন যুক্ত আছে, মানে 4টা বন্ধন এখানে আছে, আর 4টা বন্ধন আছে মানে কি, এখানে এক্স এর মান 4, আর এক্স এর মান 4 হলে কি হয়, sp3, তাহলে হচ্ছে এই sp3। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, জেনন ডাইফ্লোরাইড যে অণুটা রয়েছে, অণুর কেন্দ্রীয় ফ্লোরাইড, আচ্ছা জেনন ফ্লোরাইড ও কেন্দ্রীয় পরমাণুতে কোন প্রকার সংকরণ ঘটে? দেখো জেনন তো একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা তো আমরা সবাই জানি। তো নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হয়, যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকে, তাই বলি তো, এই জন্যই তো এরা নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আর সবাই এটাই অর্জন করতে চাচ্ছে। তো জেনন কি থাকে, এই 18 নম্বর গ্রুপে ছিল, তাই না? 18 নম্বর গ্রুপে কিন্তু জেনন এখানে ছিল, ধরো এখানে ছিল জেননটা। এখন এই জেননের সাথে যুক্ত হয়েছে কি, ফ্লোরিন। আমরা আমাদের ওই শর্টকাটে বের করে ফেলবো। ওকে, মনে করো আমরা জেনন এখানে দিলাম, এটার সাথে হাইড্রোজেন ফ্লোরাইডটা এইভাবে আছে, ধরে নিলাম আমাদের সুবিধার্থে এভাবে যুক্ত আছে। ওকে, এখন দেখো জেননের ইলেকট্রন ছিল কয়টা, 8টা, 2টা না হলে বন্ধনের আকারে ফ্লোরিনের সাথে বন্ধন গ্রহণ করছে 2টা ইলেকট্রন, আর বাকি 6টা কি করবে, বাকি 6টা তো কিছু করার নেই, ওরা লন পেয়ার আকারে থাকবে, তাই না? লন পেয়ার আকারে থাকবে, তো 2টা 4টা গেল, আরো কিন্তু 2টা বাকি থাকে, ধরো 2টা এখানে আছে। এখন একটু হিসাব করো যে কয়টা বন্ধন আছে, কয়টা লন পেয়ার আছে, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে 5টা হলে কি হবে, এক্স এর মান 5। এক্স এর মান 5 হলে কোনটা হয়, এক্স এর মান 5 হলে sp d, তাই না? sp3d, এটাই তো, এই যে sp3d। আচ্ছা, আর sp কোনটা হইতো, এক্স এর মান যদি 4 হইতো তখন কত হইতো, sp3, আর 5 হলে কত, sp3d। 6 হলে কত হবে, 6 হলে হবে, যদি এক্স এর মান 6 হতো তখন কি হতো, sp3d², এভাবে হইতো আর কি। তো এত কিছু দরকার নেই আমাদের, এই যে এই মানটা কত ছিল, এই মানটা ছিল, এক্স এর মান যেহেতু 5 পাইছি আমরা আমাদের হিসাব মতো শর্টকাটে, তাহলে sp3d হবে এটার আনসার। দেখো sp3d, এভাবে কিন্তু খুব সহজে তোমরা গঠনটা আঁকায় লন পেয়ার ইলেকট্রন বসে খুব ইজিলি করে ফেলতে পারবা, কোনো হিসাব নিকাশ করা লাগতেছে না। পরের প্রশ্ন চলে আসে যে গ্রাফাইটের কোন ধরনের সংকরণ ঘটে? আচ্ছা, গ্রাফাইটটা কি থাকে, কার্বন একটা অণু, তাই না? এখন গ্রাফাইটটা কিভাবে গঠন হয় ওইটা যদি জানো তাহলে কিন্তু তোমরা ডিরেক্টলি বের করে ফেলতে পারবা, যদি এটা তোমাদের মুখস্থ সংকরণ এরকম থাকে। আমি একটু গ্রাফাইটটা আঁকা তোমাদের দেখানোর চেষ্টা করি। ধরো গ্রাফাইটটা কিরকম থাকে, এরকম ওকে, এরকমই তো থাকে, তাই না? যাই হোক, আর ধরতেছে না, ওদিকে থাকে, ধরো এদিকে আরো আছে, এদিকে আরো আছে। তো গ্রাফাইট এরকম থাকে,
এখন গ্রাফাইটের একটা পরমাণু, মনে করো একটা পরমাণু ধরো, ধরো এই পরমাণুটা, মানে এই কার্বনটা ধরো, এটা তো একটা কার্বন, কারণ এখানে সব জায়গায় তো কার্বন, এগুলো সব কার্বন না। ধরো একটা কার্বন নিয়ে আমরা কাজ করব, একটা কার্বন নিয়ে যখন কাজ করব, ধরো এটা, এই কার্বনটা নিয়ে কাজ করবো। এখন দেখো এই কার্বনের সাথে কয়টা বন্ধন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা। তার মানে এক্স এর মান কত হবে? 3। আর এক্স এর মান যদি 3 হয় তখন কি হবে? sp2, রাইট? তাহলে গ্রাফাইটের যে সংকরণ sp2, তোমাদের ইতিমধ্যে এটা সবার মুখস্থ, তারপর কিভাবে হয় সেটা একটু দেখে নিলাম। তো গ্রাফাইটের আরেকটা ভাই থাকে, সেটা হচ্ছে কয়লা, কি জানো কয়লা তো ডায়মন্ড। আচ্ছা দেখো, কয়লার দুইটা যে রূপ থাকে, একটা গ্রাফাইট, একটা ডায়মন্ড থাকে। তো ডায়মন্ডের ক্ষেত্রে আমাদের সংকরণ কি হয়? ডায়মন্ডে কিন্তু একটু অন্যভাবে থাকে, দেখাই। ডায়মন্ড হচ্ছে, ডায়মন্ডটা তো এখানে পুরোপুরি, ধরো আমি একটা ডায়মন্ড আঁকালাম, মনে করো এরকম একটা বিষয় আছে, হ্যাঁ। তো ডায়মন্ডটা এরকম থাকে, পুরোপুরি স্ট্রাকচারটা আঁকালাম না, তোমরা বুঝে নিও। আচ্ছা দেখো, ডায়মন্ডের এই যে এখানে কার্বনটা থাকে, কার্বনের সাথে কয়টা থাকে দেখো, কার্বনের সাথে কিন্তু 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা। তার মানে কি এক্স এর মান কত? এক্স এর মান 4। ডায়মন্ডের সাথে কার্বনের সাথে বন্ধন কয়টা আছে? 4টা আছে। তার মানে এক্স এর মান 4। আর এক্স এর মান 4 হলে আমরা জানি কি হয়? sp3 হয়। এটা কি ডায়মন্ড, ডায়মন্ড। আর এটা হচ্ছে গ্রাফাইট, রাইট? আচ্ছা, তাহলে যদি গ্রাফাইটের পরিবর্তে ডায়মন্ড আসে, তখন কিন্তু আমরা বলতে পারবো ডায়মন্ডের মান কত। আচ্ছা, এটার মান কত হবে? sp2, 72 নম্বর, ns4 এবং ps4 প্লাস আয়ন যেটা রয়েছে সংকরণ কত, সে একইভাবে আমরা বের করব। নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কয়টা আছে দেখো, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে 4টা। এই 4টা হাইড্রোজেন মানে, এটা কিন্তু আমার মেইন বিষয়। 4টা হাইড্রোজেন মানে কি? নাইট্রোজেনের সাথে 4টা বন্ধন আছে। তো কয়টা বন্ধন আছে এটা আমার জরুরি। 4টা বন্ধন যেহেতু আছে, তাহলে কি হবে? নাইট্রোজেনের সাথে যেহেতু 4টা বন্ধন আছে, তাহলে এখানে এক্স এর মান কত হবে? 4। আর এক্স এর মান যদি 4 হয়, তাহলে কি হবে? sp3, রাইট? তো এটাও একই বিষয়, ফসফোনিয়াম হোক যাই হোক, pH4। এখানে দেখো এক্স এর মান কত হচ্ছে? 4। এক্স এর মান যদি 4 হয়, তাহলে sp কত হবে? 3, সিম্পল। তো এখানে দুইটার মান সংকরণ কোনটি একই হবে, দুইটা sp3। পরের প্রশ্নে দেখো, যৌগের কেন্দ্রীয় পরমাণুর d3 sp3 মানে একদম সবার শেষেরটা, সংকরিত হলে আকৃতি বিরূপ হয়। একদম সবার শেষে কি থাকে? পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, যেটা ওইটা একদম বেরিতেরি অবস্থা, হ্যাঁ, একদম যাই হোক এটা। আচ্ছা, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, যে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় এই আকৃতিটা থাকে, এই যে d3 sp3। তোমরা একটু মনে রাখো যে sp তে কি হয়? সরলরেখা, sp2 তে ত্রিকোণীয়, তারপর হচ্ছে sp3 তে চতুস্তলীয়। এভাবে এগুলো একটু মনে রাখবো যে কোনটা কি কি আকৃতি থাকে। পরের প্রশ্ন 74, কোন সংকরণের, আচ্ছা কোন সংকরণ হলে, এটা একটু মিস্টেক হয়েছে এখানে, কোন সংকরণ হলে বন্ধন গঠিত হয়? আচ্ছা, এটা পাই বন্ধন, টাইপিং মিস্টেক হয়েছে। এই জায়গাটায় ছিল কি? পাই বন্ধন ছিল। আচ্ছা, তো কোন সংকরণ হলে পাই বন্ধন, এই পাই বন্ধন গঠিত হয়? তো পাই বন্ধন গঠিত হতে পারে, দেখো আমরা যদি পাই বন্ধন আঁকি, একটা পাই বন্ধন ধরো, এটা হচ্ছে সর্বনিম্ন পাই বন্ধন, তাই না? এখন দেখো এখানে কার্বনের সংকরণটা কত হতে পারে? আমি আগেই বলছি, সংকরণ বের করার ক্ষেত্রে আমরা কি করব? সংকরণ বের করার ক্ষেত্রে আমরা কোনো দেখবো না যে এখানে কয়টা ইলেকট্রন আছে, 2টা। আচ্ছা, এখানে তো আরেকটা আছে হাইড্রোজেন, এটা আঁকেই দিই। ওকে, একটা বিষয় হয়েছে, আবার কি হলো? আচ্ছা, এখন দেখো এখানে কার্বনের সংকরণ কত হবে একটু বলো তো। তোমরা যদি ইতিমধ্যে আমার ক্লাসটা যদি ফোকাস করে থাকো, তাহলে তোমাদের এটা দেখার সাথে সাথে কিন্তু বের করে ফেলার কথা। কারণ কিভাবে আমি কার্বনের সংকরণ বের করছি, বন্ধন দুইটা, দ্বিবন্ধন থাকুক, 3 বন্ধন থাকুক, 10 বন্ধন থাকুক, সমস্যা না। আমাদের যত বন্ধন আছে এক ধরে নেব। এখানে বন্ধন একটা, এখানে বন্ধন একটা, তা কয়টা হলো? একটা, দুইটা, তিনটা। তিনটার ক্ষেত্রে এক্স এর মান কত হয়? 3। এক্স এর মান যদি 3 হয়, তাহলে সংকরণ হবে sp3।
সংখ্যাটা হবে sp2। তাহলে দেখো sp2 এর ক্ষেত্রে কিন্তু আমরা পাই বন্ধন গঠিত পাচ্ছি। লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, দেখো sp2 এই চ্যাপ্টার বলতে আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন হবে। দেখো C2H2 যোগে C পরমাণুর কোন প্রকার সংকরণ করছে, এটা তোমরা ইজিলি বের করার কথা। হ্যাঁ, এটা আমি তোমাদের কুইজ আকারে দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের অবশ্যই অ্যান্সার করবা। C2C, আচ্ছা এখানে হাইড্রোজেন একটা, আচ্ছা আমি পুরোপুরি করে দিই। হাইড্রোজেন একটা, এখানে কিন্তু এভাবে কিন্তু ছিল এটা, ঠিক আছে। এখন এখানে কার্বন পরমাণু এর সংকরণ কত, একটু হিন্টস দিয়ে দেই। বন্ধন দুইটা থাকুক তিনটা থাকুক, একটা হবে, এখানে সিঙ্গেল বন্ধনটা আছে একটা, তাহলে এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে 2। আর এক্স এর মান যদি 2 হয় তাহলে সি পরমাণুর কোন প্রকার সংকরণ করছে, অ্যান্সার অবশ্যই কমেন্ট করবো। তো এই ছিল আজকের ক্লাসটা। আমরা 50 থেকে 75 পর্যন্ত সলভ করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা 75 থেকে 100 পর্যন্ত সলভ করবো। এভাবে ধারাবাহিকভাবে পুরো চ্যাপ্টারটা যে 213টা কোশ্চেন আছে সব আমরা সলভ করে নেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কোর্সে অবশ্যই যুক্ত হয়ে যাও।